জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। কলেরা প্রতিরোধে টিকাদান শুরু, লক্ষ্য 52 লাখ মানুষ। কলকাতা অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মৃতদেহ সাতক্ষীরায়, আসছে আরও 5 মরদেহ। 5 জেলায় সড়ক ও রেলে কাটা পড়ে 7 জনের প্রাণহানি। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি শাকিলা ইসলাম। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রথম কর্মদিবস শুরু করলেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে বিস্তারিত। শনিবার সকাল 10:20 সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গাডাপনার প্রদান করে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। পরে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এবার রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন পর্ব শুরু হলো মির্জা ফখরুলের। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানকে সমুন্নত রাখা এবং সেই সঙ্গে দলমতের ঊর্ধ্বে উঠে দেশ এবং জনগণের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটি সবার প্রত্যাশা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। দূষিত পানি ও খাবার থেকে ছড়িয়ে পড়া কলেরা প্রতিরোধে দেশে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। দেশের ঝুঁকিপূর্ণ 14টি এলাকায় 51,75,000-এর বেশি মানুষকে দেয়া হবে 2 ডোজের ওরাল কলেরা ভ্যাকসিন। তবে প্রথম দিনেই কিছু কেন্দ্রে দেখা গেছে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। কলেরা প্রতিরোধে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। শনিবার সকাল 8টায় শুরু হয় বিনামূল্যে দেওয়া এই টিকাদান কর্মসূচি। 1 বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। ঢাকার 7টি থানা এবং 4 জেলার 7টি উপজেলা, মোট 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টিকাদান কর্মসূচি। তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকছেন না। প্রথম দিনে কিছু কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনলাইন রেজিস্ট্রেশনের জটিলতার কথা জানিয়ে কেউ কেউ টিকা না নিয়েই ফিরে গেছেন। ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে আর টিকার কার্ড লাগবে। এইগুলো তো বাসায় রয়েছে, আমি বাসাতে আনতে যাচ্ছি। অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু হয়নি আর কি, সার্ভারে প্রবলেম করতেছে, মেবি সবাই ট্রাই করতেছে, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে আর কি। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত টিকা নেওয়া যাবে। এজন্য এনআইডি, জন্ম নিবন্ধন অথবা টিকা কার্ড নিয়ে কেন্দ্রে আসতে হবে। এই প্রত্যেকটা লোকেশনের প্রত্যেকটা যারা এজ ক্যাটাগরিতে এলিজিবল সবাইকে হচ্ছে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো। রেজিস্ট্রেশন যারা করেনি তারা এখান থেকে কার্ডের মাধ্যমে আমরা লিখে তাদেরকে দিচ্ছি, টিকাদান করছি। স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআরবির যৌথ গবেষণায় কলেরার হটস্পট হিসেবে চিহ্নিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছে এবারের কর্মসূচি। সে অনুযায়ী ঢাকার লালবাগ, গ্যান্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীর চর, শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় 308টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর, কিশোরগঞ্জের তারাইল, করিমগঞ্জ ও হোসেনপুর, মুন্সিগঞ্জ সদর এবং নারায়ণগঞ্জ সদরের মানুষও পেয়েছেন টিকা।
সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা। কলকাতা নিউ মার্কেট এলাকার শিখাই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে এসেছে। বাকি 5 জনের মৃতদেহ এখনও পৌঁছায়নি। বেলা 12টার দিকে মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছায়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়ার গ্রামে পারিবারিক কবরস্থানে আলিমুজ্জামানকে দাফন করা হবে। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 3 সদস্যের মৃতদেহের সাথে সাভারের আহমেদ বাবুর মৃতদেহ আসবে বেনাপোল সীমান্ত দিয়ে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মৃতদেহ তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে। এদিকে কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু করেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, এরপর আরও থাকছে। হঠাৎ ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি। হাওরে মাছ কমছে, হুমকিতে জেলেদের জীবন জীবিকা। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। এবারে দুর্ঘটনা পরিস্থিতি। দেশের 5 জেলায় সড়ক ও রেলের কাটা পড়ে 7 জনের প্রাণহানি ঘটেছে। দুপুরে নাটোরের বড় হরিশপুর বাইপাস এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের বাসের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সাব্বির হোসেন ও যাত্রী সাইদ হোসেন নিহত হন। বাসটি পেছন থেকে অটো ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালদি বাস স্ট্যান্ড এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মাছের পোনা বোঝাই কাভার্ড ভ্যানে একটি ট্রাক ধাক্কা দিলে তোতামিয়া নামে একজন নিহত হন। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রুমান গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হয়েছেন। দুপুরে সিলেটের ওসমানীনগরে ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। এদিকে নারায়ণগঞ্জের চাষারা ও গাজীপুরের মৌচাকে ট্রেনের নিচে কাটা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে একটি চলন্ত স্লিপার কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসের জানালার কাঁচ ভেঙে স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে একই রাতে কক্সবাজারের খুরুলিয়ায় আরেকটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। শুক্রবার রাত 12টার দিকে রামুর কলখর বাজারের এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কে আইকন পরিবহনের স্লিপার কোচের একটি বাসে আগুন ধরে যায়। চালক ও তার সহকারী নেমে গেলেও আটকা পড়েন যাত্রীরা। স্থানীয়রা বাসের কাঁচ ভেঙে 30 যাত্রীকে বের করে আনেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পান যাত্রীরা। এই দুর্ঘটনার কিছুক্ষণ আগে রাত 11টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় অন্তত 50 জন পর্যটক নিয়ে খাদে পড়ে যায় তিশা পরিবহনের একটি বাস। এই ঘটনায় বাসটির 15 যাত্রী আহত হন। হঠাৎ ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি। শুক্রবার মধ্যরাত থেকে মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্রাস্টের জন্য এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। প্লাবিত হয়েছে খাগড়াছড়ি শহরের কাঁচাবাজার, মুসলিমপাড়া, গরুবাজার, শান্তিনগর সহ বিভিন্ন নিচু এলাকা। দীঘিনালার মেরুং, কবাখালী ও বোয়ালখালী এলাকাতেও ঢুকেছে পানি। দীঘিনালা মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পানিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত, অনেক এলাকায় ঘরবাড়িতেও পানি ঢুকেছে। আকস্মিক বন্যা পরিস্থিতি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পানিবন্দী মানুষ আশপাশের স্কুল ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। খাগড়াছড়ি দীঘিনালা সড়ক বিভিন্ন আন্তঃসড়কে পানি ওঠায় যানবাহন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। কিশোরগঞ্জের হাওর একসময় ছিল মাছের ভান্ডার। আগের মতো মাছ আর মেলে না হাওরে। দেশি মাছের অনেক প্রজাতি বিপন্ন, বিলুপ্ত হয়ে গেছে কিছু প্রজাতি। মাছের সঙ্গে হুমকির মুখে জেলেদের জীবন জীবিকাও। পৈতৃক পেশা ছাড়ছেন অনেক মৎস্যজীবী। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে
ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হাওড়ঘেরা চংনোয়াগাঁও গ্রাম। একসময় শতাধিক জেলে পরিবারের বসবাস ছিল এই গ্রামে। ভোরে তারা জাল নিয়ে বের হতেন, সন্ধ্যায় ফিরতেন মাছে ভরা নৌকা নিয়ে। জেলেপল্লীতে আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই। আগের মতো মাছ না পাওয়ায় অনেকে ছেড়েছেন পৈতৃক পেশা। কেউ ঢাকার পোশাক কারখানায়, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক। তবে এখনও কোনো মতে টিকে আছে 20 থেকে 25টি পরিবার। তাদের অভিযোগ, শুধু মাছ কমে যাওয়াই নয়, হাওরের জলমহল ইজারা ব্যবস্থাও তাদের জীবনকে কঠিন করে তুলেছে। প্রভাবশালী বিত্তবানরাই ইজারা পায় জলমহলের টাকা দিয়ে মাছ ধরতে হয় তাদের, তাতেও সংসারের খরচ চলে না। আমরা আগে 70-80টা ঘর ছিলাম, আছি আমরা 10-20টা ঘর। আমরা গরিব মানুষ, আমরা 15 লাখ টাকা ভাও করতে আমরা গাঙ্গ দিতাম। মাছ নাই, ওয়ানকালি শুধু পানি আর পানি। শুধু চংনোয়াগাঁও নয়, সব জেলেপল্লীর প্রায় একই চিত্র, যার প্রভাব পড়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বালিখোলা পাইকারি মাছের বাজারে। ভোরের আলো ফোটার আগেই যেভাবে শত শত জেলে নৌকা মাছ নিয়ে ঘাটে আসতো, এখন আর সেই চিত্র নেই। সেই রমরমা বাণিজ্যও আর নেই। কোটি কোটি টাকার মাছ এখান থেকে সারা বাংলাদেশে আমদানি হইতো, দেখেন একবারে শূন্য। জলমহলের অপরিকল্পিত ইজারা, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার, ইলেকট্রিক ফিশিং, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন, নাব্যতা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হচ্ছে। জেলার হাওরগুলোতে আগে 260 প্রজাতির দেশি মাছ পাওয়া যেত, বর্তমানে এর বড় একটি অংশ বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে। দেশি মাছ খাইতে হইলে ফার্মেসির ওষুধ মনে করে খাইতে হইব, চায়না দুয়ারে জাল, ইলেকট্রনিক মেশিন, আর দ্বিতীয় হলো যে কীটনাশক। এগুলি যাতে আবার ফিরে আসে পরিবেশে, সেজন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করেছি এবং কর্মসূচি গ্রহণ করার জন্য পরিকল্পনায়ও প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দেওয়া আছে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। মেহেরপুরে উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচে কয়েক গুণ বেশি লাভ করছেন তারা। জেলায় এবার প্রায় 300 হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে, যার বেশিরভাগই বাড়ি 2 জাতের উচ্চ ফলনশীল লাউ। কৃষকরা বলছেন 12 মাসে এই লাউয়ের ফলন পাওয়া যায়। একবার তৈরি করা মাচা কয়েক বছর ব্যবহার করা যায় বলে খরচ অনেক কমে আসে। পাইকারি বাজারে প্রতিটি লাউয়ের দাম 35 থেকে 40 টাকা। এতে প্রতি বিঘা জমি থেকে কৃষক 70 থেকে 80 হাজার টাকার লাউ বিক্রি করতে পারছেন। কৃষি অফিস জানিয়েছে, এবছর জেলায় 100 কোটি টাকার বেশি লাউ উৎপাদনের লক্ষ্য রয়েছে। বাড়ি 2 লাউয়ের জাতটা লাগাই এবং এই জাতে আমরা 12 মাসে এটার ফলন পাই। লাউয়ের এবছরে ফলনও বেশি, দামটাও আমরা ভালো পেয়েছি আল্লাহর রহমতে। বাজারে হাটে দাম 30-40 টাকা। বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা লাভজনক হয় আমাদের। রোগবালাই পরামর্শ এবং একই সাথে নিরাপদ সবজি উৎপাদনের যে সকল উপকরণ রয়েছে আমাদের পরিবেশ বান্ধব, যেমন ফেরোমন ফাঁদ, বিশেষ করে লাউয়ের যে মাছি পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে, যার কারণে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহারের জন্য এখানে কৃষককে উদ্বুদ্ধকরণ করে থাকি। ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা শেষ করেও চাকরির পেছনে না ছুটে কবুতর পালনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নাচলের তরুণ আসগার হাসান রোমিও। শখ থেকে শুরু করা এই উদ্যোগ এখন পরিণত হয়েছে সফল ব্যবসায়। কবুতর রোমিও নামে পরিচিত এই উদ্যোক্তার মাসিক আয় 50 থেকে 70 হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচলের গোপালপুর গ্রামের তরুণ আসগার হাসান রোমিও ছোটবেলা থেকেই কবুতর পালনের শখ ছিল তার। সেই শখ থেকেই 2017 সালে বাণিজ্যিকভাবে পালন শুরু করেন ফ্যান্সি ও উন্নত জাতের কবুতর। তার খামারে রয়েছে বিভিন্ন জাতের 80 থেকে 90 জোড়া কবুতর। জাত ও বৈশিষ্ট্যভেদে প্রতিটির দাম 10,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত হয়। অনলাইনে দেশের বিভিন্ন জেলার বিক্রির পাশাপাশি চীনেও সরবরাহ হচ্ছে রোমিওর খামারের কবুতর। মাসে আয় করছেন 50 থেকে 70 হাজার টাকা। বর্তমানে আমার মন্ডিয়ান আছে, রেশার আছে, জ্যাকোবিন আছে, ক্যাপাচিনো আছে। এই কবুতরগুলো বেশ কিছু সমন্বয়ে আমি মোটামুটি 5টা ব্রিড সিলেক্ট করতেছি। আমি পছন্দের 5টা ব্রিড নিয়ে কাজ করব সামনে। আমি আমার কবুতরটাকে ভালো একটা যে
বিদেশি যে মার্কিং থাকে ওই মার্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। রোমিও শুধু ব্যবসায়ী করছেন না, আগ্রহীদের কবুতর ও খাঁচা দিয়েও সহযোগিতা করছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক তরুণও কবুতর পালনে আগ্রহী হচ্ছেন। তাকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। মানুষকে গিফটও করে রোমিও ভাই, ভালোবাসে দেয়। আমার মনে হলো আমাকে দিয়ে দেয় কবিতর, মানুষকেও দেয়। যেহেতু খামারি এখান থেকে একটা আর্ন করছে, উদ্যোক্তা, এই কারণে আরো দেখতে আসা। রোমিওর দেখা দেখি এই তরুণ প্রজন্ম আরো উদ্যোক্তা হতেছে। আমার বাসায় যে কবিতর আছে তার ব্যবসা দেখে আমি শিখেছি। আমরা প্রাণী সম্পদ দপ্তরের আগেও তার সাথে বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করছি এবং আমাদের বিভিন্ন মেলাতেও সে পার্টিসিপেট করছে। তো এটা আমরা ভালো দিকভাবেই বিবেচনা করি। উচ্চশিক্ষা শেষে চাকরির অপেক্ষায় না থেকে নিজের শখ ও দক্ষতাকে কাজে লাগিয়েছেন রোমিও। হয়ে উঠেছেন সফল কবুতর খামারি, পাশাপাশি অন্য তরুণদেরও দেখাচ্ছেন উদ্যোক্তা হওয়ার পথ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসের সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিব আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা। কলেরা প্রতিরোধে টিকাদান শুরু, লক্ষ্য 52 লাখ মানুষ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মৃতদেহ সাতক্ষীরায়, আসছে আরও 5 মরদেহ। 5 জেলায় সড়ক ও রেলে কাটা পড়ে 7 জনের প্রাণহানি। হঠাৎ ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি। হাওরে মাছ কমছে, হুমকিতে জেলেদের জীবন জীবিকা। দর্শক, এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।